আজকে আমাদের হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণে অষ্টম ক্লাস এবং আশা করি শেষ ক্লাস। এরপরে তেমন কিছু নাই আর কি, মানে এই গানের এটা শেষ হয়ে গেল আর কি। তোমরা এটা ওখান থেকে ওটা একটু বুঝাবো তাহলে হয়ে গেল আর কি। তাহলে তোমরা দেখো শ্রবণে কানের ভূমিকা গরম লাগছে আর সে যা বলছে যে তাহলে তাহলে কিছু ঠান্ডা লাগবে আমি কি ঠান্ডা লাগবে পরে হচ্ছে বন্ধ করে দেব। হ্যাঁ, তাহলে আপা আমার সাথে সাথে তোমরাও শ্রবণে কানের ভূমিকা, অর্থাৎ এই বাম দিক থেকে ডান দিকে যাবে। হ্যাঁ, বাম দিক থেকে ডান দিকে যাবে। কি সবে সব আদার্স ওটা থেকে আমি অ্যানসারই করব না। এটা বড় অধ্যায়, এটা থেকে তো সৃজনশীল অবশ্যই আসবে। জি স্যার, এই অধ্যায় ছাড়া আমার প্রিপারেশন অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের টেস্ট এটা তো আবার না, কিন্তু শ্রবণে কানের ভূমিকা বললে এটা আবার আসতে হবে। তোরা চলে গেছিস ছাদে, আমাকেও বলে গেছি নাকি বাইরে তুই দিবে নাকি? তুই কি মনে ভাই দরজা বন্ধ মনে রাখি দুইজনে বেড়াচ্ছিস একবারে দিয়ে দিলাম। পারবা না এটুকু? এটা সোজা দেখো একটু কাছে। এই এসি দেওয়া আছে স্যার, গরম লাগছে অনেক। জি স্যার, টাকা লাগবে 5টা মিনিট গেলে ঠান্ডায় বললো যে এসি বলতে পারবে। কততে দেওয়া আছে স্যার? 23 এ। আর 23 এ দাও। থাক কমান আর কমান। সে যাবে কি বলছে ঠান্ডা জমে যাবে। অত থাক কিছু হবে না। আমি আজকে অনেক গরম, আমি রাতে আসি ঘুমাই যাব। আচ্ছা, লাস্ট দিনতে আসেনি নাকি? ওরা স্যারকে ছুটি দিয়ে দিয়েছে। মিথিলারা অনলাইনে দেখে, কারণে মাঝে মাঝে আরাম করে। হ্যাঁ, ইন্ডিয়ান লোক দেখে। হ্যাঁ, 8% ইন্ডিয়ান মানুষ দেখছে। হলো বলো। আগের মধ্যে সবকিছু চিহ্নিত করতে হবে। পরীক্ষায় যখন আসবে তখন আগের মধ্যে চিহ্নিত করতে হবে যে এটার নাম টিম বিডিং পদ্মা, তারপর এটা মেলিয়াস, টিমকাস, স্টেপিস, এগুলো চিহ্নিত করতে হবে আগের মধ্যে। এটা হচ্ছে এলিস্টা ওভালিস, এলিস্টা ঘুমাতে আমার মতে গরমের মধ্যে তুই ঘুমাই দিবি না। আমি 4:30টার পরে শোয়ার পরে ঘুম হচ্ছে না গরমে। বাসায় গিয়েও পড়ে, ঈদের আগের দিনে রাতেও পড়ে। রিমি ওই কবে যাই আমি ঈদের মধ্যে যে ওকে নখ দিছি ওই পড়তেছে ঈদের আগের দিন। ওর স্বামীও বই নিয়ে বসেছিলাম, আমি মানে ঈদের 2-3 দিন আগে পড়া বাদ দিয়ে ঈদের পরে 2-3 দিনও পড়ি না।
ভাবছি আজকে আর বাড়ি চলে যেতে পারবো না। কেমন জানি আমার গাছ ছিল এই জন্য যাইনি। আজকে কাজ আছে। তো যারা মানে বাড়িতে থেকে পড়াশোনা করছে না তাদের আবার কিন্তু আনন্দ বেশি, কারণ ধরো একটু ছুটি হলে বাড়ি গেলে একটা আনন্দ, আর যারা বাড়িতে থাকে তাদের ওরকম আনন্দ হয় সেরকম আনন্দ হয় না। ওটা আমার নিচে আছে। হ্যাঁ তাই না? আমি যাবো 2 দিনের জন্য। তাও ধরো ওই দুই দিন তোমার আম্মা ভালোভাবে রান্না করবে। ওই কেন বলেন, ওটা সবারই সবার কাল সবারই, সময় হ্যাঁ। এরকম। রবিবার তখন বোঝা যায় যে বাড়িতে গেলে আজকে তো আমি অনেকদিন পর বাড়িতে গেলে আদর যত্ন ভালো পাওয়া যায়। আমি পরে লোক এটা শনিবারে বাইরে চলে আসতে বোঝা যায় যে আসলে বাবা মা কতটা তোমরা যাওয়ার এখন থেকেই মনে করো ওই ফ্রিজে রাখছে যে আমার মায়ের প্রিপারেশন আসবে, শুরু হয়ে গেছে। ফ্রিজে রাখতে শুরু করবে আগে থেকেই 15 20 দিন আগে থেকে যে আসবে। কত ইয়া নাই স্যার যারা না করবে দেখাবি আমার মা উঠতো না, আমি গেলেই না না যা রান্না করবে তা না, ফ্রিজে রাখবে নাকি? প্রতিদিন কিছু না কিছু থাকে ফ্রিজে রাখবি ওই যে রাখি। ওখানে না তুমি যা বলবো তাই রান্না করে দেবে, যদি বলো যে এটা খাবো সেটা নানু বাসাতেও প্লাস আমার বাসাতেও ভেজে রাতে। কেউ কাউকে রেখে কিছু খাবে না, আমি গেলে তারপর শরীর ভেজে দিতে তাই না? স্যার এটা তো হচ্ছে ইয়ে না, বলো। স্টেপিস চিহ্নিত করেননি আপনি, ওখানে দাগ দিয়ে রাখছেন শুধু। হ্যাঁ এগুলো করে নিতে পারো, আর তো জানো তো এগুলো ও আচ্ছা আচ্ছা। মনে করে রাখো। তাহলে এটা হচ্ছে এই লিঙ্ক। এন্ডোলিঙ্ক। বেসিলার চিলি, বেসিলার চিলি, অনেক কিছু চিনি বলা হয়। বেসিলার চিলি। আমার ভালো লাগে না ওই করে এই দাগ দুইটা এই যে উপরে তারটার নাম হলো বেসিলার চিলি, আর নিচেরটা হলো বেসিলার চিলি। আর হেলিকপ্টার সরু নালী হেলিকপ্টার। বলো তো অনেকের বাসে উঠলে বমি হয় কেন? হ্যাঁ। কি কারণে বমি হয়? ওই যে ঝাঁকুনিতে যদি বেশি কিছু খাওয়া হয় তো না না ছোটবেলা থেকে ওর মন মানুষের কথায় বদ্ধ করতে করেছে তুই বাসে এই জন্যই বাসে ফেরবো কার খাবার হয়? খেয়ে ছেলেদের বাসে হয়? উঠলে হ্যাঁ। স্যার আবার একজনের বেশি তোমাদের কারো হয় না? হ্যাঁ। না বাসে জার্নি করো তো, এখন না করলে তো হবে না। না, আমার কোনো সমস্যা হয় না বাসে করো বা করেছো? এখন মেয়েদের মনে হয় একটু বেশি হয় নাকি? আমার তো কোনো কিছুতে তোর? আমি সবই ট্রাভেল করতে পারি। ওই যে আমি সেটা। অনেকদিন বাসে উঠিনি এই লাস্ট 9 10 শেষে পড়েছি তোমার তো কাছে এখানে তো বাসে উঠলে। মানে ধরো 2-3 ঘন্টা জার্নি করলে না সময় থাকলে মাথার উপরে বলো তো কি কি এমন ঘটনা ঘটে যার জন্য আমাদের বমি হয়, এটা জানা দরকার। হ্যাঁ কারণ ঝাঁকুনিতে কোনো কিছু বমি না, এই কানের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ মানে আচ্ছা কান আর চোখের সাথে সম্পর্ক আছে। হ্যাঁ। প্রথম কথা হলো যে আমরা যখন বাসে বসে থাকি, হ্যাঁ হ্যাঁ। তখন হচ্ছে আমাদের ব্রেনে দুই রকম উল্টাপাল্টা সংকেত যায়। মানে আমাদের চোখ দেখে যে সাধারণত জানলার পাশে বসলে বমিটা হয় না বা কম হয়, হ্যাঁ তো ভিতরে বসলে বেশি হয়, কারণ অনেকে বলে পিছে বসলে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ এর কারণ আছে, কারণ হচ্ছে যে যখন কেউ পিছে বসে জানলার দিকে দূরে দূরে থাকে চোখ দেখতেছে যে স্থির কোনো এক জায়গায় আছে, তো
ব্রেনকে চোখ সংকেত পাঠায় স্থির বসে আছো তুমি, ব্রেনকে বলে এটা, হ্যাঁ। কিন্তু কান বলে, কানের মধ্যে সব হয়, শব্দ হয়, এদিক সেদিক শব্দ হয়, তারপরে চলন্ত থাকার কারণে সবসময় এর মধ্যে তোমার বাতাসের একটা চাপ থাকে, হ্যাঁ। এই জিনিসটা ব্রেনে খবর যায় যে সে চলমান। তো ব্রেন তখন বিরক্ত হয়ে যায়, কি রে চোখ বলছে যে স্থির, কান বলছে যে চলমান, মানে দুই উল্টা হ্যাঁ। এই সময় দেখা যায় এক্সট্রা কোনো গন্ধ, যেমন বাসের পেট্রোলের পোড়া, ডিজেলের গন্ধ, তারপরে বা ঝিকি, এই জিনিসগুলো আরো বেশি ব্রেনকে খেপিয়ে দিবে। যে এমনি আমি দুইজন দুই রকম সঙ্গে দিচ্ছে, সেটা নিয়ে মহাবিপদে আছি যে আসলে আমি কি, আমি স্থির না চলমান, তার মধ্যে আবার গন্ধ শুকছিস তুই, আবার শরীরে ঝেঁকে দিচ্ছিস, তখন ওর হয়ে যায় রাগের ঠেলায় মনে করো ব্রেন তখন উল্টা পাল্টা নিতে যায় যে যা কিছু সব বেরি করে দেবো দিয়ে তখন অটোতে উঠলেও তো হয় না, ওই যে অটোতে খোলামেলা, ট্রেনেও যে খোলামেলা, ট্রেনে মানে বাইরের সব দিক থেকে বাইরের আলো বাতাস ঢুকে দেখা যায়, এটা সেটা ব্যাপার থাকে আর কি। ওরকম কিন্তু প্যাকেট হয়ে বসে থাকে না। আর বাসের মধ্যে এখন ট্রেনগুলো না এমন হয়েছে চেয়ার করছে, হ্যাঁ এখন তো মনে করো যে ওই মানে খোলামেলা একটা ব্যাপার আছে, আবার বন্ধুরা তো আসে না বাসে, দেখা যায় যে বন্ধুরা আসে, আবার ঝেঁকি খুব জোরের উপর থেকে ট্রেনে হয় না, এসব কারণে ট্রেনে হয় না। অটোতে তো হবেই না, অটো তো আরো খোলামেলা, সাইকেলেও হবে না, সাইকেলেও হবে না। স্যার আমার কাছে কাছে ওরা মোটরসাইকেলে উঠলেও মুভি হয়, মোটরসাইকেলে কোথাও নিয়ে যায় না, মোটরসাইকেলে আমার কথা নাই। ও হ্যাডেতে উঠলেও মানে যেখানে উঠবে এখন মোটরসাইকেলে একটা কারণে বন্ধ হতে পারে, মোটরসাইকেলে উঠে ও যে যার পিছে বসে আছে তার পিছে তাকায় আছে, তাহলে তো চোখ দেখছে যে স্থির, এই আউটসাইড তাকাচ্ছে না, এই কারণে হয়তো ব্রেন উল্টা পাল্টা দিতে যাচ্ছে। স্বাভাবিক হলো যে খোলামেলা জায়গাতে এরকম হবে না আর কি, হ্যাঁ। কিন্তু বিয়েতে হলে হবে, অনেক আছে রোলার কোস্টারে চলেও বমি করে, না ওটা ঠিক আছে, ওটা কারণ না করতে ভয় করে যায়, ভয় করে যায়। ব্রেনের কাছে উল্টা পাল্টা সমস্যা দেয়, ব্রেন বলে যে তুই পড়ে যাচ্ছিস, আবার ব্রেন বলে না তুই পড়ছিস না, উল্টা পাল্টা দেয়, আমার বিরক্ত হয়ে যায়। অনেক আমার সবাই আমার দেখে মনে গাধা ঘোরা শুরু হয়। তখন উঠার পরে বমি টমি করে চিন্তা করে টাকা পয়সা দিয়ে কেন আমি উঠলাম, তখন আবার এটা মনে করি যারা তারা এগুলো আছে। আমি ভয় পাই ওই সময়। তো এখন হচ্ছে যে বড় হলে অনেকে ঠিক হয়ে যায় এটা বলে, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো চলতে চলতে অভ্যস্ত হয়ে যায়, ব্রেন তখন বুঝে যে না এটা হলো রিয়েল, এটা কোনো ইয়ে না, হ্যাঁ। ও তখন বুঝে যে না একই সাথে চলমান, একই সাথে স্থির, এটা ব্রেনকে সংকেত দেওয়া হয়, বারবার যখন সংকেত দেওয়া হয় ব্রেন তখন বিষয়টা বুঝে ফেলে, তখন আর বমি হয় না। ওই কারণে বলা হচ্ছে যে ছোটকাল থেকেই বাসে ওঠানোর অভ্যাস করতে হবে, তাহলে বড় হলে আর বমি হবে না। অনেকে এমন আছে যে ধরো কখনোই বাসে উঠিনি, হ্যাঁ, কারে উঠিনি, তারপরে হাই স্টাইল উঠিনি, এরকম আছে। তো দেখা যাচ্ছে ওই বিয়ের দিন প্রথম ওই ইয়ে বউ আর কি কারে উঠতে এখন বিয়ের দিন পরের সাথে নিয়ে আসছে আর ওখানে বমি, তখন তো পরেরও তো খারাপ লাগবে যে বমি করছে। ওই জন্য আর কি তোমাদের যে বউ হবে তাদেরকে আগে বলতে হবে যে বাসে আর কারে ভালো করে উঠো, তাহলে সে যাকে কিন্তু বেশি নাহলে কিন্তু তোমার পর যখন নিয়ে যাবে তখন তুমি ভুল করবা। ট্রেনে করে যাওয়া, ট্রেনে আগে মনেই করি না বাসে ওঠার সময় যে বাসে করে যাচ্ছি, আগে অসুবিধা হতো, তারপর মনে হতো না ওই যে আগে অসুবিধা হতো, যে ব্রেন এখন শিখে গেছে। আগে বলতে একবার ঢাকায় যখন গেছি, ঢাকায় তো যাইতে অনেক টাইম লাগে, তখন ওই তো বেশি টাইম হলে তারও ব্রেন তো অত সময় হলে তো ব্রেনের কাছে উল্টা পাল্টা সঙ্গে যাইতে বিরক্ত হয়ে বের করে দেবে। ব্রেনকে উল্টা পাল্টা কিছু বোঝানো যাবে না, হ্যাঁ। ব্রেন আবার সবসময় সত্য বুঝে, মিথ্যা ও বুঝে না আর কি, হ্যাঁ। কিন্তু যখনই ওর কাছে একটা সত্য একটা মিথ্যা দিবা তখনই ব্রেন উল্টা পাল্টা কাজ করবে। ব্রেন সবসময় সত্য বুঝে কেন, যে মানুষ যদি নাটক সিনেমাতে দুঃখজনক কিছু ঘটনা ঘটে না, দেখে না, ব্রেন কিন্তু ওটা সত্য মনে করে, ওই সত্য মনে করে বলেই কিন্তু অনেকে দেখা যায় কান্না করে, কারণ কি ব্রেন কিন্তু এটা বুঝে না। একই সাথে তুমি জানছো, তুমি কিন্তু খেয়াল করছো যে এটা অভিনয়,
কিন্তু ব্রেন কিন্তু এটা বুঝবে না। ব্রেন মিথ্যা কি এটা বুঝে না, অভিনয় কি এটা বুঝে না, ও ব্রেন খালি বুঝে সত্য। তো ওই জন্য বমি হয় যে কারণ ওর কাছে কেন একবার মিথ্যা একবার সত্য খবর যাচ্ছে, ও বিরক্ত হয়ে যায়। কিন্তু ওই নাটক সিনেমাতে ওইটা দেখলে ও ওটা সত্য মনে করে, ওই কারণে তোমার চোখ দিয়ে পানি দিতে। বুঝতে পারছো? এই হলো কাহিনী। ব্রেন এমন জিনিস, যখন সে কেউ মিথ্যা কথা যদি বলে না, ব্রেন কিন্তু এটা পিট্টে করতে চায়, ব্রেন অবাক হয়ে যায়, আরে মিথ্যা বলছে কেন। তখন হলো চোখের পাপড়ি বেশি কাঁপে, চোখের দিকে তাকালে বোঝা যায় অনেক বুঝে ফেলে। হ্যাঁ, কারণ ব্রেন এটা মেনে নিতে চায় না, আরে এটা কেন বলছে, এটা তো ইয়ে। ব্রেন কিন্তু সংকেত দেয়, বুঝছো? আচ্ছা দেখো এখানে কি কি জিনিসটা তো খুবই সোজা। তাহলে আমরা তো জানি ফেরেশতা ওভালিস দিয়ে শব্দ তরঙ্গ যায়। তো ওভালিস তো এর আগে জেনেছি তাই না, ওভাল থেকে আসছে, মানে এটা ডিম্বাকার তাই। আর রোটান্ডা তো জানো, রোটেট গোল। তো এদিকে যেতে তারপরে হচ্ছে যেটা হয় যে কিছু শব্দ তরঙ্গ এই বরাবর আসতে পারে, কিছু এদিক দিয়ে ঘুরে আসতে পারে। বেশিরভাগ শব্দ তরঙ্গ এই বরাবর আসলে পরে এই যে এখানে তো তিন ধরনের ইয়ে আছে, মানে একটা উচ্চ মাত্রা, একটা নিম্ন মাত্রা, একটা মধ্য মাত্রা আছে। সেই অনুযায়ী যেটা যেই মাত্রা সেই অনুযায়ী এইগুলা ক্যাচ করবে। ক্যাচ করার ক্ষমতা এক একটা সংবেদী রোমের এক এক রকম। তো সবগুলা এইগুলা ধরো ডেনড্রাইট গুলো এরকম করা আছে, ডেনড্রাইট, হ্যাঁ, সবগুলা কিন্তু পরে অডিটরি স্নায়ুর মাধ্যমে, আবার ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একই স্নায়ু অডিটরির মাধ্যমে চলে যায় হচ্ছে ব্রেন, তখন আমরা এটা শুনতে পাই। তো এটাই মূল কথা। তো এখানে কথা আছে স্কেলার ভেস্টিবুলি। আমরা তো জানি ভেস্টিবুল মানে প্রসারিত, কারণ এই জায়গাটা বেশ প্রসারিত এরিয়া, এটা তো এমনি লম্বা করে দেখাচ্ছি, ওই জন্য ভেস্টিবুলি হয়েছে বাইরের দিকে, তাই পেরিলিম্ফ, বাইরের দিকে তরল, এখানে তো তরল আছে তাই না। তো এটা এই জন্য এর নাম হলো পেরিলিম্ফ। মিডিয়া তো মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টে অ্যান্ডোলিম্ফ থাকে। স্কেলার টিম্পেনি, যেহেতু এখানে এই জায়গাটা টিম্পেরাম, মানে এখানে শব্দ আর কি শোনার কাজটা হয়। টিম্পেরাম মানে বাদ্যযন্ত্র, মানে শব্দ তরঙ্গটা শোনার কাজ করছে, শব্দ টব্দ, এই জন্য এর নাম হলো টিম্পেনি। টিম্পেরাম থেকে টিম্পেনি, যেহেতু শব্দের ব্যবসা, এই জন্য এর নাম হলো টিম্পেনি, টিম্পেরাম হয়েছে। আর এটার নাম রেসনার সিস্টেম হয়েছে কেন, রেসনার একজন বিজ্ঞানী নাম, তিনি এটা আবিষ্কার করছেন। আর এটার নাম ব্যাসিলার সিস্টেম, মানে বেস, বেস মানে ভিত্তি, যার উপরে এখানে সংবেদী কোষের সংবেদী রোমগুলো আছে, এই জন্য এর নাম হলো ব্যাসিলার। রেসনার হলো বৈজ্ঞানিকের নাম, এর ছাদটাকে বলা হচ্ছে রেসনার। এই হলো বিষয়। এখান এটা হলো যদি পরীক্ষা আসে যে শ্রবণে কানের ভূমিকা, তাহলে এই ছবি সহ সামান্য একটু বর্ণনা দিলে বললাম 4 মার্কের আসে, যখন আসতো মাঝে তো 4-5 বছর আসেনি। তো আগের দিকে দেখা গেছে অনেকবার আসছে, মানে ধরো 12 সালে 14 সালে এই কোশ্চেন গুলা অনেক দেয়। এখানে কিন্তু বড় অধ্যায়, এখান থেকে কিন্তু 2টা সৃজনশীল হয়ে যেতে পারে। বড় অধ্যায়ে অনেক সময় 2টাও দিয়ে দেয়, না হলেও 1.5টা দিবে, ধরো ক খ দিল আর একটা ফুল দিল। ছোট অধ্যায় অনেক সময় 1-2টা বাদ দেয়, ছোট অধ্যায় অনেক সময় হয়তো ক খ দিল বা বাদ দিতে পারে, কিন্তু বড় অধ্যায়গুলো বাদ দেয় না, সাধারণত বড় অধ্যায় দিবি কোশ্চেন। হ্যাঁ, যেগুলো বড় অধ্যায় ওগুলো কখনো পরীক্ষা বাদ দেওয়া হয় না আর কি। হ্যাঁ, এরপরে দেখো ভারসাম্য রক্ষায় যখন বলবে তখনও কিন্তু এটা সৃজনশীল হিসেবে এইটুকু বর্ণনা। এর আগে এটা তো আলোচনা হয়েছেই, তো এটা পড়লে বুঝবা। ছবিটা তো খুব কঠিন না, সোজাই, আশা করি ছবিটা পারবা। এটা রেখে দিচ্ছি না, হ্যাঁ, আজকে এটা শেষ করি। তাহলে এখানে তো দেখো যে সংবেদী কোষগুলার এই যে আবার রোম আছে, প্রায় 5000 রোম থাকে এখানে। তো এই রোমগুলাই তোমার যদি বেশি পানির মতো যে অ্যান্ডোলিম্ফ যে এখানে ধাক্কা দেয়, তাহলে এটা হেলে পড়ে। যখনই হেলে পড়ে তখনই হচ্ছে চাপ সৃষ্টি হয় এখানে। ওই যে পাথরের কণাগুলো আছে ওগুলো সহ স্নায়ুতন্ত্রে চাপ দেয়। হ্যাঁ, এটা তো আলোচনা হয়েছেই। এরপরে দেখো অবস্থান ও কাজ এমসিকিউর জন্য, তবে গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে 2, 4, 6, 7 আর 10। না, এটা এমসিকিউ। ভারসাম্য রক্ষা সৃজনশীল, শ্রবণে কানের ভূমিকা সৃজনশীল, আর এটা এমসিকিউ। 2 নম্বর পয়েন্ট মনে রাখতে হবে, তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট, 6, 7 আর 10 মনে রাখতে হবে এমসিকিউর জন্য। হ্যাঁ, 2, 4, 6, 7 আর 10 সৃজনশীল। হ্যাঁ, এটাও সৃজনশীল। শ্রবণে কানের ভূমিকা একসাথে 2টা আসে না, যে কোনো একটা আসে, হয় শ্রবণে আসবে না আর ভারসাম্য, একসাথে 2টা দিবে না। হ্যাঁ, যে কোনো একটা খুব বড় বর্ণনা না। রাসায়নিক সমন্বয়ের মধ্যে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষয়ের জন্য যে কোনো 3টা পড়ে রাখা ভালো। উদাহরণগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য পড়তে হবে উদাহরণগুলো।
যে আমরা তো জানি অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থির রস নালী ছাড়াই, তাই না, নালী ছাড়াই রক্তের মাধ্যমে দ্রুত অন্তর পর্যন্ত চলে যেতে পারে, ওটাই হলো অন্তঃক্ষরা গ্রন্থি, তাই না। এন্ডোক্রাইন বলা হয় ইংরেজিতে যাকে। আর এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থি যে যারা হচ্ছে নালীর মাধ্যমে নিকটবর্তী কোনো স্থানে তার রসটা ক্ষরণ করে। এবং মনে রাখতে হবে সকল অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়, আর হরমোন হলো প্রোটিনও হতে পারে, লিপিডও হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম ক্ষরণ হয়, এরা সবসময় প্রোটিন। কোনো এনজাইম প্রোটিন ছাড়া অন্য কিছু হয় না। সকল এনজাইম প্রোটিন হয়, সকল এনজাইম প্রোটিন, কিন্তু সকল হরমোন হ্যাঁ প্রোটিন না। বুঝতে পেরেছো? আমি ইন্ডিয়ার অনেক সময় ডাক্তারি কোনো ভিডিও হলে, সায়েন্টিফিক কিছু ভিডিও হলে, তো তখন যদি অল্প সময় হয় 10-12 মিনিটের অবসর সময় দেখি, ইন্ডিয়ার ডাক্তার দেখছি যে হরমোন নিয়ে কথা বলতে যে উনি বললেন কি যে হরমোন প্রোটিন জাতীয়। তো আমি ওই ডাক্তারকে লিখলাম যে হলো সব হরমোন তো প্রোটিন জাতীয় হয় না, লিপিড জাতীয় হয়। তো তখন আবার ওই দিকে আবার লাভ দিয়ে বললো যে ধন্যবাদ আপনাকে। ওই ডাক্তার ভুলে গেছে আর কি, হ্যাঁ, যে ডাক্তার ভুলে গেছে যে এখানে জুলজির মানুষও দেখতে পারে ভিডিও, হ্যাঁ, সেটা ভুলে গেছে। স্যার বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি এনজাইম হ্যাঁ, যে প্রোটিন আর লিপিড বলেন কি জানি ওটা হরমোন। হরমোন হলো প্রোটিন জাতীয় হতে পারে, লিপিড জাতীয় হতে পারে, কিন্তু এনজাইম কখনোই প্রোটিন ছাড়া অন্য কিছু না, এটা মনে রাখতে হবে। এনজাইম সবসময় প্রোটিন জাতীয় হয়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে যে কোনো 3টা পড়বা পার্থক্য, তবে উদাহরণগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো এখানে হচ্ছে যে হরমোনের বৈশিষ্ট্য এমসিকিউর জন্যই আসে। হরমোনের বৈশিষ্ট্যের মধ্যে 3, 5, 6, 9, 10। 3, 5, 6, 9, 10। 3, 5, 6, 9, 10। এপাশের পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, এই পাশে 3, 5, 6, 9, 10। হ্যাঁ, এমসিকিউর জন্য। আচ্ছা, এরপর দেখো যে হরমোনের কিছু প্রকারভেদ, এগুলো এমসিকিউর জন্য পড়তে হবে। যে যেমন ট্রপিক হরমোন। ট্রপিকের সরল বাংলা অর্থ আসলে দিক পরিবর্তন বোঝায়। যে হরমোন এক গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, মানে এক জায়গা থেকে দিক পরিবর্তন করে আরেক গ্রন্থিতে যায়, সেই গ্রন্থিকে আবার হরমোন নিঃসরণের ভূমিকা রাখাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে। তো এগুলা কি কি? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো অবশ্য অপর পৃষ্ঠে দেওয়া আছে, হ্যাঁ, মানে এটার ফুল মিনিংটা অপর পৃষ্ঠে দেওয়া আছে। অটোকয়েড স্থানিক হরমোন বলা হয় এটাকে, গ্যাস্ট্রিন আর সিক্রেটিন ওই জায়গায় কাজ করে, তো এই জন্য স্থানিক, মানে যেহেতু সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি দূরবর্তী জায়গায় কাজ করে, কিন্তু এটা হলো ওখানেই কাজ করে, এই জন্য নাম হয়েছে অটোকয়েড বা স্থানিক, মানে ওখানেই কাজ করে, এই জন্য এরকম নাম হয়েছে, হ্যাঁ। তারপর হলো প্যারাক্রিন, 2টা হরমোন পাশাপাশি একসাথে নিঃসরণ হয়, এই জন্য এরকম প্যারাক্রিন। প্যারা মানে সমান্তরালভাবে হওয়া, পাশাপাশি হওয়া। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ প্রভাবিত করে। এই হরমোনটা ওই যে অগ্ন্যাশয়ের মধ্যে আমরা 4 রকমের গ্রন্থি জানি, তাই না, আলফা, বিটা, গামা, ডেল্টা, ওইটার কথা বলছি। নিউরো হরমোন, যে হরমোনগুলো নিউরনের ভিতর থেকে বের হয় আর কি, হ্যাঁ, নিউরন দিয়ে বের হয়, যেমন অ্যান্টিডায়োটিক হরমোন আর অক্সিটোসিন নিউরনের ভিতর থেকে বের হয়। এরপর পাকতন্ত্রীয় হরমোন, মানে যে পরিপাক তন্ত্রের এখানে যে হরমোনগুলো আছে সেইগুলো, যেমন গ্যাস্ট্রিন আর সিক্রেটিন, এগুলো কিন্তু সবই এমসিকিউ, হ্যাঁ। নিম্নের কোনটি টপিক হরমোন, কোনটি অটোটপিক হরমোন। এবার দেখো এইটা কিন্তু সৃজনশীল হিসেবে পরীক্ষায় আসে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম ও কাজ, এটা আবার সৃজনশীল হিসেবে আসে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম ও কাজ, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে যতগুলো হরমোন বের হয় সবগুলোর নাম আর কাজ। তো এটা মনে রাখা ছন্দ বানিয়েছে, যেহেতু এটা ওই সময় খুব আসতো, ওই সময়কারই বানানো, যে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম আগে দেখো, নামগুলো মনে রাখার টেকনিক। যে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম, বুদ্ধি থাকলে হ্যাঁ, বুদ্ধি থাকলে লটারি,
মিলে প্রমাণ আছে। প্রমাণ আছে অনেক। দেখো এটার প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে মিলবে আর কি। হ্যাঁ, প্রমাণ আছে অনেক, প্রমাণ আছে অনেক। দেখো বুদ্ধিতে কি হয়? বৃদ্ধি পোষক হরমোন, তাই না? বুদ্ধি হলো বৃদ্ধি পোষক হরমোন। প্রত্যেকটা দেখো প্রথম অক্ষর মিলবে, মিলাই ফেলো, প্রত্যেকটা প্রথম অক্ষর মিলবে, লিখে ফেলো। সেখানে বৃদ্ধি পোষক, আচ্ছা, তারপরে থাকে হলো থাইরয়েড। লুটিনাইজিং, হ্যাঁ হ্যাঁ, লুটিনাইজিং হরমোন। মতে মেলানো, ফলে হলো ফলে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা উদ্দীপক হরমোন। ফলের ওই জায়গাটা বুদ্ধি থাকলে লটারি ও মিলে, ফল নাই তো, ও মিলে না, ওটা ফলে হবে, মিলে না। স্যার মদেও তো আছে যে মেলানোসাইট। ও আচ্ছা, তাহলে এটা কি হলো, বাদ গেল কেন? বুদ্ধি থাকলে লটারি মিলে, আচ্ছা ওটা আগে মিলাও, তারপরে এটা দেখছি। আচ্ছা, মদে আরেকটা যাবে যে প্রমাণের মদে মেলানোসাইট হবে, হ্যাঁ হ্যাঁ ওটা ফলে দিলে ফলিকল প্রমাণ স্টিমুলেটিং। প্রোল্যাকটিন আছে। হ্যাঁ, প্রমাণ প্রোল্যাকটিন। ম আছে না, মতে মেলানোসাইট হচ্ছে, আর ওই মিলের ওখানে ফলে দিলে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা অনেক আগে বানানো তো, এটার জন্য এমনিতেও সোজা আছে, এটা মনে থাকার কথা। মনে থাকার কথা। আচ্ছা, তবে আচ্ছা, তো অ্যান্টিডায়াবেটিক ফলেই লেখা ছিল, মিলে লেখা ছিল না, তাহলে মিলেটা পরে গিয়ে করো। কারণ মতে এই যে প্রমাণের এই ম হবে, বুঝছো? এই যে ম আছে একটা, তাহলে বুদ্ধি থাকলে লটারি ফলে এটা হবে। প্রমাণে ম আছে না, ওই মতে হয়ে যাচ্ছে আর একটা মেলানো হয়ে যাচ্ছে। এবার মিলছে, দেখো কোনটা মিলছে না বলো তো? সবাই মিলছে। আর আছে হলো আতে অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর অনেক হলো অক্সিটোসিন। দুটো মিলানোর জন্য তিনটা হবে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, তারপরে হচ্ছে অ্যান্টিডাইউরেটিক, আর হচ্ছে অক্সিটোসিন। আচ্ছা, তাহলে কাজগুলা তো না বোঝার কিছু থাকবে না আশা করি, নাকি? কাজগুলা কি না, করাতে হবে? নবম অধ্যায় তো বলে। হ্যাঁ, নবম সে মিল আছে। এরপরে দেখো যে এগুলো বাদ বাকিগুলো এমসিকিউ হিসেবে করতে হবে। এই বাদ বাকিগুলো করলে এদিকে বর্ণনা না করলেও চলে, খুব একটা এখান থেকে আসে না, এখান থেকে সব কোশ্চেন হয়, মেডিকেল অ্যাডমিশনে এখান থেকে কোশ্চেন হয়। এই ছকের মধ্যে পিনিয়াল নামকরণটা হয়েছে কিন্তু পাইন গাছের ফলের শঙ্কু থেকে, মানে পাইন গাছের ফলের শঙ্কু একটা ছোট্ট অংশ। তো এটা হলো একবারে শস্য দানার মতো খুবই ছোট্ট অংশ। এটা আবার কোথায় দেখা জানো? পিটুইটারি গ্রন্থি যেখানে আছে না, তার পিছন দিকে থাকে, মিডিল পয়েন্টে মধ্য মস্তিষ্কে পিনিয়াল থাকে। তো ওই পিনিয়াল নামকরণটা আসে পাইন গাছ থেকে। পিনিয়াল না, পাইন গাছ একটা গাছ আছে। পাইন, এই যে কনিফারোফাইটা শ্রেণীর হ্যাঁ, অন্তর্ভুক্ত। তাহলে ওই পাইন গাছের ফলে শুঙ্কের মতো দেখতে, এই জন্য এরকম পিনিয়াল নাম হয়েছে। তারপর হলো থাইরয়েড, যে প্রজাপতি সদৃশ দেখতে হয়। তাহলে এখানে T3 অনেক সময় দেখবা হরমোন পরীক্ষাতে এগুলো দেয়। হ্যাঁ, T3 হ্যাঁ, T4 এগুলো দিয়েছিলাম। নামের সাথে কিন্তু কামের মিল আছে, মানে কাজের মিল আছে। বাংলাতে লেখে না, ওই ইংরেজিতে হ্যাঁ, ইংরেজিতে লেখে, এগুলো এতে থাকে। প্যারাথাইরয়েড, দেখো প্যারাথো হরমোন, মানে এই হরমোনের সাথে এটার নাম মিল রেখেই করা হয়েছে। ক্যালসিয়াম আর ফসফরাস বিভাগ নিয়ন্ত্রণ করে থাইমক্সিন, লিম্ফোসাইট প্রস্তুতি। লিম্ফোসাইট হলো এক ধরনের শ্বেতকণিকা। হ্যাঁ, লিম্ফোসাইট এক ধরনের শ্বেতকণিকা ও অ্যান্টিবডি গঠন করে। লিম্ফোসাইট অনেক সময় যখন দেখা যাচ্ছে কোনো ব্যাকটেরিয়াকে বা কোনো ভাইরাসকে ধ্বংস করতে পারছে না, তখন হলো অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিবডি হচ্ছে সরাসরি ওই জীবাণুকে ধরে ফেলতে পারে, আঠার মতো লাগাই ফেলতে পারে, ওটাকে অ্যান্টিবডি বলে। অ্যান্টি মানে বিরুদ্ধে, মানে অন্য বস্তুর বিরুদ্ধে কাজ করে। সরাসরি শ্বেতকণিকা পারছে না, কিন্তু কিছু শ্বেতকণিকা আছে
যার ভিতরে তো নিউক্লিয়াস আছে, ওখানে জিন আছে, ওই জিন বুঝতে পারে যে এটাকে মারার জন্য কোন অস্ত্র লাগবে, সেই জিনটা অ্যাক্টিভ হয়। 10 অধ্যায় আমরা পড়বো, এটা খুব মজার অধ্যায় 10 অধ্যায়টা, বুঝছো? মজার অধ্যায় কেন, যে ভালো লাগবে আশা করি। হ্যাঁ, তখন ওই হ্যাঁ রোগ প্রতিরোধ, তখন মনে করো ওই যে সেই অ্যান্টিবডি তৈরি করে এমনি ধরো পারছে না যখন শেষ করে তখন, যেমন যেমন যুদ্ধে কোনো দেশ না পাইলে তখন দেখা যায় যে বিশেষ বিশেষ অস্ত্র তৈরি করে, তাই না? তো সেরকম আর কি, যে আমেরিকা যেমন প্রতিরক্ষা একটা ভালো বলা হয় থার্ড রাডার নাকি আবিষ্কার করছে, খুব ভালো আর কি। যদি যদি ইরানের অস্ত্র সেগুলোকে ওগুলোর মধ্যেও পড়ছে, কিন্তু কম পড়ছে, 10% পড়ছে, 90% নাকি ঠেকাই দিচ্ছে। তো প্রতিরক্ষার এরকম ব্যবস্থা থাকে, আমাদের সেতুনিকেরও এরকম থাকে আর কি। তারপরে থাই মাস গেল। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স তো আগেই জেনেছো, এটা অ্যাড্রিনাল বা সুপ্রা অ্যাড্রিনাল। সুপ্রা মানে হলো বৃক্কের উপরে, অ্যাড্রিনাল মানে ওগুলো পাশে, বৃক্কের পাশে বোঝাই। এগুলো কিন্তু করেছো আগে। শুক্রাশয় আর ডিম্বাশয় এটা তো 9 অধ্যায়ে পড়ছোই। টেস্টোস্টেরন নামকরণ কেন হয়েছে সেটাও জানো। হ্যাঁ, ইস্ট্রোজেন নামকরণ তো বলেছি, ওই ওখানেই বলছি। প্রোজেস্টেরন মানে বৃদ্ধি, সেখান থেকে আসছে, তাই না? এই এখন দেখো এখান থেকে যেগুলো করতে হবে, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করি, তোমরা বাড়িতে একটু করে নিও। এখানে এমসিকিউ যেটা করতে হবে, যে এই যে পিটুইটারি গ্রন্থির ক্ষেত্রে আর কি, অবস্থান ও আকৃতির মধ্যে পিটুইটারি গ্রন্থি 2 নম্বর লাইন, 1 সেন্টিমিটার ব্যাস সম্পূর্ণ লালচে ধূসর, দেখতে মটর দানার মতো এবং 0.5 গ্রাম, এটা কিন্তু মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, তারপর অগ্র পিটুইটারি গ্রন্থির নিচে উৎপন্ন 7টি হরমোন, কয়টি হরমোন ক্ষরণ করে সেটা করতে হবে। এর মধ্যে 4টি হলো ট্রপিক হরমোন, যারা অন্য হরমোনের উপরে ভূমিকা রাখে, যারা অন্য গ্রন্থি হরমোন ক্ষরণের উপরে ভূমিকা রাখে তাদেরকে ট্রপিক হরমোন বলে। এখান থেকে লুটিনাইজিং হরমোন সম্পর্কে যেগুলো আছে সেগুলো একটু এমসিকিউ গুলো করতে হবে বিস্তারিত। তারপর হলো কোন হরমোনের প্রভাবে মানুষ হচ্ছে দৈত্যাকৃতি হয়, 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, এটা করতে হবে। প্রোলাকটিনের কাজ করতে হবে। হ্যাঁ, দুধ উৎপাদন, ল্যাক্টো মানে দুধ, সেখান থেকে। তারপরে পিনিয়াল গ্রন্থির হচ্ছে জাস্ট হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থ কত, এটা করতে হবে। এরপর এই দিক থেকে নাই, তবে এখানে আবার এখানে আছে অ্যাড্রিনাল গ্রন্থির এই অংশে কিছু আছে, যে অ্যাড্রিনাল গ্রন্থি প্রায় 5 সেন্টিমিটার লম্বা, 3 সেন্টিমিটার প্রস্থ, 1 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট। এগুলো মনে থাকবে, মনে রাখাই কঠিন। হ্যাঁ, আচ্ছা, এইগুলো যেহেতু ওই ছকের মধ্যে আছে, এখান থেকে আসে না, ওই ছক থেকে আসে আর কি। এরপরে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স, এগুলো তো ওই 3য় অধ্যায় ছিল, এখান থেকেও চাই না। হ্যাঁ, এখান থেকে আর নাই, তবে লাস্টের দিকে আছে, সেটা হলো দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব, এটা সৃজনশীল হিসেবে আসে। দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব, এটা সৃজনশীল হিসেবে আসে। দেহের বৃদ্ধিতে গ্রোথ হরমোনের ভূমিকা, এটা সৃজনশীল হিসেবে আসে। তারপরে শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব, এটাও সৃজনশীল হিসেবে আসে। এই যে দেহের, হ্যাঁ আরেকটা দেখো, শারীরবৃত্তীয় কাজে হরমোনের প্রভাব সৃজনশীল হিসেবে, যদিও অনেকগুলো আছে। হ্যাঁ, 8টা লিখলেই যথেষ্ট। হ্যাঁ, 8টা লিখলেই। তারপরে দেখো যে অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহার, এটাও সৃজনশীল হিসেবে। পার্থক্য 4টা পড়বা, হরমোন আর এনজাইম, যেগুলো 4টা পড়লে হবে। রোগ লাগবে না, ওই যে অনিয়ন্ত্রিত হরমোনের ব্যবহার হলে কি হয় সেটা করতে হবে সৃজনশীলের জন্য। অনিয়ন্ত্রিত হরমোনের, তবে আচরণ পরিবর্তনে হরমোনের প্রভাব, এটা এমসিকিউ হিসেবে করে রাখা ভালো, আসেনি কখনো, যদি দেয় আর কি, ধারণা আর কি রাখবা। ছুটির পরে 1টা বা 2টা ক্লাস করে পরীক্ষা দিবা, বাকি অংশ, অথবা ছুটির পরে গোটাটা দিবা। হ্যাঁ, গোটাটাই দাও, কারণ ছুটির পরে তো গোটাটাই দিতে পারো, কারণ সময়তে পাবা, তাই না? 8 অধ্যায়
যদি মনে করো 100টা এমসিকিউর উপরে পরীক্ষা একদিন দিবা জি স্যার দিব। দিবা আচ্ছা তাহলে 110টা এমসিকিউর একদিন পরীক্ষা দিবা তারপরে সিএসসি দিও ঠিক আছে আর ছুটির পরে সেকেন্ড পার্ট 10 ইয়েস ঠিক আছে সেকেন্ড পার্ট 10 8 অধ্যায় তাই কি 8 দিন লাগলো না